আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনাটা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন। রিগার্জিটেশন শব্দটার অর্থ হচ্ছে বমি করা। ভালভের মেইন কাজ তো হচ্ছে ওয়ান ওয়ে ফ্লো মেনটেন করা, যে এটা যদি আমি এট্রিয়াম ধরি, এটা যদি আমি ভেন্ট্রিকল ধরি, এটা যদি ভালভ হয়, তো ব্লাডটা এট্রিয়াম থেকে ভেন্ট্রিকল এসে যেন ব্যাক ফ্লো না করতে পারে, যেন ভালভগুলো এখন স্টপ হয়ে যায় ফ্লোয়ের পর। কিন্তু যদি কোনো কারণে এই ব্লাডটা আবার চলে আসে এট্রিয়ামে, সেটাই হচ্ছে ভালভের ফেলিয়ার বা রিগার্জিটেশন বা ভালভের ইনকম্পিটেন্সি। তো মাইট্রাল রিগার্জিটেশন হচ্ছে মাইট্রাল ভালভের রিগার্জিটেশন। এখন আমরা মাইট্রাল ভালভের রিগার্জিটেশনে ফার্দার আলোচনায় যাওয়ার আগে একটু ইন শর্ট ভালভের স্ট্রাকচার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে একটা নর্মাল ভালভের স্ট্রাকচার, 5টা কম্পোনেন্ট আছে। ফার্স্টলি হচ্ছে ভালভের রিং বা অ্যানুলাস। এই যে এখানে দেখানো হয়েছে ভালভের অ্যানুলাস। এই অ্যানুলাসের সঙ্গে অ্যাটাচ থাকে হচ্ছে ভালভের লিফলেট বা কাস্প। এরকম করে কাস্পগুলি থাকে, এরাই হচ্ছে একত্রে এরকম জোড়া লেগে ভালভ হিসেবে কাজ করে। এখন এই কাস্পের সাথে, যে এখানে আমরা একটা স্লাইস দেখতেছি হার্টের, সো এখানে কাস্পে এরকম দেওয়া, কাস্পের সঙ্গে অ্যাটাচ থাকে হচ্ছে কর্ডি টেন্ডিনি, কর্ড আর কি। এই কর্ডগুলি হচ্ছে আমাদের মায়োকার্ডিয়ামের সঙ্গে অ্যাটাচ করে রাখে লিফলেটদের। তো এই কর্ডি টেন্ডিনের যে কর্ডটা, এটা গিয়ে এন্ড হয় প্যাপিলারি মাসেল, যেটা হচ্ছে মায়োকার্ডিয়ামের প্রজেকশন, এই প্যাপিলারি মাসেলগুলি। এবং এই প্যাপিলারি মাসেল হচ্ছে কিছু আন্ডারলাইন মায়োকার্ডিয়ামের সঙ্গে অ্যাটাচড থাকে। আর এখানে হচ্ছে কাস্পের আবার বা লিফলেটের স্ট্রাকচারের একটু অ্যানালাইসিস। এই যে লিফলেটগুলি, এটার 2টা জোন আছে। একটা হচ্ছে আউটার জোনা স্পঞ্জিওসাম আর ইনার জোনা ফাইব্রোসা, এই 2টা জিনিস আছে। তো আমরা স্ট্রাকচারটা বুঝে গেলে অনেক দূর এগিয়ে যাই, ইভেন আমরা কজেস অফ মাইট্রাল রিগার্জিটেশন একবারে চিন্তা করে ফেলতে পারি, একবারে আমি এখানেই বলে ফেলি। তো অ্যানুলাসটা যেটা, এই অ্যানুলাসের সঙ্গে তো লিফলেটটা অ্যাটাচড, এবং যখন ব্লাডটা গিয়ে আবার ব্যাকফ্লো হয়, এই লিফলেটগুলো এরকম একত্র হয়ে তো প্রিভেন্ট করতেছে। তো এই অ্যানুলাসের ডায়ামিটারটা খুব ইম্পর্ট্যান্ট। এমন যদি হয় যে কারো অ্যানুলাসটা এরকম বড় হয়ে গেছে বাট লিফলেটের সাইজ সেম, তো তাদের কী হবে, তাদের হচ্ছে এরকম হয়ে যাবে, তাদের লিফলেটগুলো আর জোড়াই লাগবে না, কারণ ডিস্টেন্সটা অনেক বেশি। তো এই ক্ষেত্রে হচ্ছে একটা মাইট্রাল ভালভের ফেলিয়ার হতে পারে। সো কোনো কারণে যদি এখানে এক্সপেনশন হয়, কোনো ডাইলেশন হয়, সেই ডাইলেশনের জন্য এই অ্যানুলাস এক্সপেনশন হয়ে মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে। যদি কোনো কারণে লিফলেটের কোনো ডিজেনারেশন হয়, ধরলাম ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস বা রিউমেটিক হার্ট ডিজিজে এই লিফলেটগুলো ডিস্ট্রয়েড হতে পারে। তারপরে হচ্ছে একটা একটা সিনড্রোম আছে মাইট্রাল ভালভ প্রোল্যাপস। এখনই আমরা এটা নিয়ে ডিটেলস দেখবো। এই মাইট্রাল ভালভ প্রোল্যাপসে যেটা হয়, এই যে জোনা ফাইব্রোসা, এখানে ডিজেনারেশন হয়। তো এই ডিজেনারেশনের জন্য এই যে ভালভগুলো আর আগের মতো থাকে না, এগুলি হচ্ছে মাইল্ড ফর্মে কম্পিটেন্ট থাকে, বাট হচ্ছে ব্যাকফ্লোটাকে অত ভালোভাবে তারা কাউন্টার করতে পারে না। কিন্তু যখন সিভিয়ার ফর্মে চলে যায়, তখন হচ্ছে এটা কম্পিটেন্টই থাকে না, এটা এরকম চলে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের কাস্প রিলেটেড। এরপর হচ্ছে কর্ডি টেন্ডিনিতেও ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। প্যাপিলারি মাসেল অ্যান্ড মায়োকার্ডিয়ামে যদি কোনো কারণে ইস্কেমিয়া হয়, লাইক হচ্ছে এমআই বা জাস্ট ইস্কেমিয়াই হইলো, তো এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের এই জায়গাটা ডিজেনারেট হয়ে যাবে, কর্ডিক টেন্ডেনিকে ঠিকমতো ধরে রাখতে পারবে না, আর কাস্পটাও কম্পিটেন্ট থাকবে না, পুরো ভালভ অ্যাপারেটাসটাই নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কজগুলা। এখন হচ্ছে আমরা মাইট্রাল ভালভ প্রোল্যাপস কী জিনিস। মাইট্রাল ভালভ প্রোল্যাপস, যেটাকে ফ্লপি মাইট্রাল ভালভ বা বার্লো সিনড্রোমও বলে, এইটার প্যাথোলজি যেটা আগে বললাম, জোনা ফাইব্রোসার মিক্সোমেটাস ডিজেনারেশন, মাইল্ড ফর্মে কম্পিটেন্ট থাকে, কিন্তু যখন হচ্ছে লেট স্টেজে চলে যায় রিগার্জিটেন্ট ফর্ম, তখন হচ্ছে লেট সিস্টোলিক মারমারও দেখা যায়। আর মাইল্ড ফর্মে হচ্ছে কোনো ফাইন্ডিং থাকে না, জাস্ট একটা মিড সিস্টোলিক ক্লিক থাকে। ব্যাপারটা এরকম যে এইটা যদি একটা কম্পিটেন্ট ভ্যালভ হয়, এই তো অ্যানুলাস হচ্ছে একটা কম্পিটেন্ট ভ্যালভ, এখান থেকে ব্লাড গেল, তখন ব্লাডটা যখন ব্যাক করতে যাবে, তখন হচ্ছে এইভাবে তারা আটকে দিয়ে আর ব্লাড ব্যাক আউট করতে দেবে না। বাট যখন হচ্ছে এই ফ্লপি মাইট্রাল ভ্যালভের আর্লি স্টেজে থাকবে, তখন হচ্ছে জোনা ফাইব্রোসাটা পুরাটা ডিজেনারেট করেনি, বাট এটা হচ্ছে কিছুটা ডিজেনারেট করে ভালভ ওই কাস্পগুলোকে একটু উইক করে ফেলছে। তখন হচ্ছে ব্লাডের ধাক্কায় তারা হচ্ছে এরকম হয়ে যাবে, বেলুনিংয়ের মতো হয়ে যাবে। তো এই হচ্ছে তাদের আর্লি স্টেজে যখন এরকম বেলুনিং হয়, তখন হচ্ছে একটা শব্দ হয়, সেটাকে মিড সিস্টোলিক ক্লিক হিসাবে আমরা শুনতে পাই, কিন্তু কোনো মারমার থাকে না। তো এই হচ্ছে আমাদের ফাইন্ডিংটা, প্যাথোলজিটা হচ্ছে 5th or 6th ডিকেড অফ লাইফে হচ্ছে বেশি দেখা যায়। আর মিড স্টেজে হচ্ছে সিভিয়ার মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে, কর্ডে ইলংগেট হয়ে রাপচার হয়ে যেতে পারে, এটা এখানে বলা আছে।
এখন হচ্ছে ইন্টারেস্টিং কথা আসে যে এই যে ফ্লপি মাইট্রাল ভালভ এটা হচ্ছে ওমেনদের ক্ষেত্রে নর্মাল 7 to 10% অফ অল ওমেনের ক্ষেত্রে ফ্লপি মাইট্রাল ভালভ পাওয়া যেতে পারে, কিন্তু এটা কিছু কিছু অন্য অন্য প্যাথোলজির সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পারে, লাইক মারফান সিনড্রোমে দেখা যায়, দেন হচ্ছে হাইপার থাইরয়েডিজমে দেখা যায়, রিউমেটয়েড হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, খুবই ইম্পর্টেন্ট এএসডি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, তারপর হচ্ছে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, এই ক্ষেত্রেও দেখা যায়। সো বিভিন্ন হার্ট ডিজিজের সঙ্গেও দেখা যায়, ইভেন থাইরয়েড ডিসঅর্ডারের সঙ্গেও ফ্লপি মাইট্রাল ভালভ দেখা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কী কী ক্লিনিক্যাল ফিচার, আর্লি স্টেজে অ্যাসিম্পটোমেটিক, তারপর হচ্ছে ট্যাকিকার্ডিয়া অ্যান্ড অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, পার্টিকুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে, যার কারণে হচ্ছে অ্যাটিপিক্যাল চেস্ট পেইন আসতে পারে, দেন তার ফলে সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে। আর যেহেতু একটা ভালভ ডিসঅর্ডার, আমাদের হচ্ছে ব্লাড ফ্লোয়ের অ্যাবনর্মালিটি ডেভেলপ করবে, তো এর জন্য হচ্ছে থ্রোম্বোএম্বলিক টেন্ডেন্সি বেড়ে যাবে এবং ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের চান্সেস বেড়ে যাবে। এরপরে আমরা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশনের ইনডেপথ আলোচনায় আসি। মাইট্রাল ভালভ প্রোল্যাপস নিয়ে এইটুকুই। কজগুলি আমরা একটু আগে বলে ফেলছিলাম, তো এখানে আমরা সেইভাবে রিপিট করবো না, জাস্ট একবার বলে যাই যে আমাদের মাইট্রাল ভালভ প্রোল্যাপস একটা কজ, এই কাস্প ডিজেনারেশনের জন্য, এর জন্য রিগার্জিটেশন হতে পারে। তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন, যেটা এটার জন্য হচ্ছে আমাদের ওই অ্যানুলাসটা এক্সপ্যান্ড হয়ে আর কি সমস্যা করতে পারে, যেরকম কার্ডিওমায়োপ্যাথি একটা কজ, করোনারি আর্টারি ডিজিজ একটা কজ, তারপর হচ্ছে রিউমেটয়েড হার্ট ডিজিজ আর হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এগুলি অ্যাকিউট মায়োকার্ডিয়াল রিগার্জিটেশন করতে পারে বাই ডিস্ট্রয়িং কাস্প অ্যান্ড কর্ডি। তারপর হচ্ছে ইসকেমিক ইনজুরির জন্য, যেহেতু এমআই, তারপর হচ্ছে ইসকেমিক ইনজুরি টু প্যাপিলারি মাসেল, এগুলোর জন্য হতে পারে। আর এখানে আমি যেটা স্কিপ করছিলাম, ফাংশনাল মাইট্রাল রিগার্জিটেশনের জন্য মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে, যে এখানে কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নেই, কিন্তু ফ্লো অ্যাবনর্মালিটির জন্য হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন ডেভেলপ করছে, লাইক হার্ট ফেলিয়ারের জন্য বা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির জন্য এটা দেখা যেতে পারে। এখানে একটা ফালতু কথা লেখা যে প্যাথোফিজিওলজি অফ মাইট্রাল রিগার্জিটেশন, ক্রনিক স্টেজে হচ্ছে গ্র্যাজুয়াল ডাইলেশন হয় এবং ইনিশিয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে এবং গ্র্যাজুয়ালি ওয়ার্স করে আর কি, ওয়ার্সনিং করে, তো এমনিতেই বোঝা যাচ্ছে। অ্যাকিউট মাইট্রাল রিগার্জিটেশনে হচ্ছে র্যাপিডলি লেফট এট্রিয়াল প্রেশারটা রাইজ করে, তারপর হচ্ছে মার্কড সিমটোম্যাটিক ডিটোরিয়েট করে, এবং যেহেতু লেফট এট্রিয়ামের সমস্যা হইতেছে, এখানে আর কি লেফট হার্ট ফেলিয়ার হয়ে পালমোনারি ইডিমা হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স অফ মাইট্রাল রিগার্জিটেশন, এটা আই থিঙ্ক রিলেটিভলি ইম্পর্ট্যান্ট। এখানে আমরা শর্টে মনে রাখতে পারি যত রাইট হার্ট ফিচার আছে, যত রাইট হার্ট ফেলিয়ার আছে এবং লেফট হার্ট ফেলিয়ার আছে, এগুলোর ফিচারগুলো মিলেই হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশনের ফিচারগুলো। তো যেহেতু এইখানে একটা ক্রনিক ভলিউম ওভারলোড হইতেছে, যে গ্র্যাজুয়াল লেফট এট্রিয়াল ডাইলেশন থেকে হচ্ছে লেফট এট্রিয়াল প্রেশার বেড়ে ক্রনিক ভলিউম ওভারলোড হয়, তো এই জন্য হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে অ্যাপেক্স বিটটা শিফটেড হইতে পারে। তো এখানে সেটাই লেখা যে ডিসপ্লেসড অ্যাপেক্স বিট এখানে ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে লেফট এট্রিয়ামের ডাইলেটেশন হইতেছে, এখানে দুইটার ক্ষেত্রে আমি লিখছি, কোথায় গেল, এই যে লেফট এট্রিয়াম প্রেশার বাড়তেছে দুইটার ক্ষেত্রে। সো লেফট এট্রিয়াল ডাইলেশন ক্রনিক হোক অ্যাকিউট হোক, দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাবো ইন কেস অফ মাইট্রাল রিগার্জিটেশন। তো এই লেফট এট্রিয়াল ডাইলেশন থেকে হচ্ছে লেফট এট্রিয়ালের কন্ট্রাকশনগুলো অ্যাবনর্মাল হয়, যার কারণে হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করতে পারে। তো এখানে হচ্ছে সেটা লেখা, এট্রিয়াল ডাইলেশন, এট্রিয়াল ফিব্রিলেশন এবং সেখান থেকে এট্রিয়াল ডাইলেশন। এটা ইন মাই অপিনিয়ন উল্টা হওয়া উচিত, যে এট্রিয়াল ডাইলেশন থেকে ফিব্রিলেশন হচ্ছে, আচ্ছা উল্টাই আসলে, এট্রিয়াল ফিব্রিলেশন থেকে হচ্ছে এরকম প্যালপিটেশন, এটা একটা সিমটম, পেশেন্ট প্যালপিটেশনের কমপ্লেন করবে। এছাড়া মোটামুটি আমাদের সব কিছু ইসের ফিচার, এই দুই হার্ট ফেলিয়ারের ফিচার, যেরকম লেফট হার্ট ফেলিয়ারের জন্য আমাদের পালমোনারি ইডিমা অ্যান্ড প্লুরাল ইফিউশন হতে পারে, এখানে মেইনলি পালমোনারি ইডিমা। তারপর হচ্ছে যেহেতু সিস্টেমিক ব্লাড ফ্লো কমে যাইতেছে কার্ডিয়াক আউটপুট কম হওয়ার কারণে, যেমন শর্টনেস অফ ব্রেথ অ্যান্ড ফ্যাটিগ, এগুলো দেখা দিবে। রাইট হার্ট ফেলিয়ারের জন্য হচ্ছে পেরিফেরাল ইডিমা, রেইজড জেভিপি, তারপর হচ্ছে পালমোনারি হাইপারটেনশন হতে পারে, সেখান থেকে হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হিভ দেখা দিতে পারে, এখানে যেটা লেখা পালমোনারি হাইপারটেনশন, সেটা রাইট ভেন্ট্রিকুলার হিভ দেখা দিবে। তারপরে আমাদের ইডিমার সঙ্গে একসাথে বলে ফেলতে পারে যে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে, কারণ আমাদের লিভারও অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে। তো এইখানে সেই পয়েন্টগুলোই আর কি 9-10 আকারে লিখছে, এই কথাগুলোই আর কি শর্টে বলে দিলাম। এরপরে হচ্ছে আমাদের কি কি ফাইন্ডিংস আছে, তো আমরা সিরিয়ালি যে অস্কালটেটরি ফাইন্ডিংস কী কী আছে, আমরা হচ্ছে যদি হার্ট সাউন্ডের কথা বলি,
দ্য ফার্স্ট হার্ট সাউন্ডটা কী ছিল, এটা কিন্তু ডাইরেক্টলি আমাদের অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের সঙ্গে রিলেটেড ছিল, অর্থাৎ মাইট্রাল ভালভ একটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। যেহেতু ভালভটা কম্পিটেন্ট না, এই যে ভালভটা ঠিকমতো ক্লোজ হচ্ছে না, সো আমাদের যে ফার্স্ট হার্ট সাউন্ড যেটা হচ্ছে আমাদের এভি ভালভের ক্লোজারের সাউন্ডটা, এটা আমরা সুন্দরভাবে শুনতে পাবো না। সো ফার্স্ট ফাইন্ডিং সফট S1। তারপরে হচ্ছে আমাদের কোনো মারমার আমরা পাবো কিনা। আচ্ছা, তার আগে হচ্ছে S3 শোনা যেতে পারে, যেহেতু এখানে এট্রিয়াল ভলিউম ওভারলোড হইতেছে, লেফট এট্রিয়াল ভলিউম ওভারলোড, কারণ এখানে হচ্ছে তো পুরাটা টাইম জুড়ে ব্লাড এট্রিয়াম এসে জমা হইতেছে, এখানে এসে আবার ব্যাক করতেছে, সো এট্রিয়ামটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করবে এবং এখানে বেশি বেশি ব্লাড ধরবে। তো যখন হচ্ছে আমাদের ডায়াস্টোলের টাইম আসবে, যখন ভালভটা আসলে খোলার টাইম আসবে, তখন ধূপ করে অনেকগুলো ব্লাড এসে পড়বে, কারণ এখানে তো এক্সট্রা ব্লাড জমা ছিল যেগুলো এখানে থাকার কথা না। তো ধূপ করে এসেরা যখন পড়বে তখন একটা এক্সট্রা সাউন্ড শোনা যায়, সেটা হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। এছাড়া হচ্ছে আমাদের যে মারমারের ব্যাপারটা, নর্মালি সিস্টোলে কী হয়, নর্মালি সিস্টোলে আমাদের এভি ভালভটা বন্ধ থাকবে এবং আমাদের হচ্ছে ভালভটা খোলা থাকবে, আমাদের সেমিলুনার ভালভটা খোলা থাকবে, ওখান থেকে ব্লাড বের হবে। কিন্তু এখানে তো পুরাটা টাইম জুড়ে সিস্টোলের এভি ভালভটা খোলা থাকতেছে ইন কেস অফ মাইট্রাল রিগার্জিটেশন, যেখানে এটার বন্ধ থাকার কথা। তো এইখানে পুরাটা টাইম জুড়ে কিছু ব্লাডের ব্যাকফ্লো হইতেছে, এখান থেকে ব্লাডও বের হইতেছে, দুইটাই একসঙ্গে হচ্ছে। সো এই যে অ্যাবনর্মাল একটা ব্যাকফ্লো, এইটা পুরো সিস্টোল জুড়েই থাকবে এবং এই সিস্টোল জুড়ে একটা অ্যাবনর্মাল সাউন্ড পাওয়া যাবে, সেটাকে প্যান সিস্টোলিক মারমার বলছে। প্যান সিস্টোলিক মানে পুরো সিস্টোল জুড়ে এই মারমারটা শোনা যাবে। তো এই হচ্ছে মোটামুটি ফাইন্ডিং। ও আচ্ছা, আর যদি লেফট হার্ট ফেলিয়ার হয় সেক্ষেত্রে হচ্ছে পালমোনারি ইডিমা ডেভেলপ করতে পারে, তখন হচ্ছে বেজাল ক্রেপিটেশনস ডেভেলপ করবে। স্কালটেটরি ফাইন্ডিংস মোটামুটি এইটুকুই। ইনভেস্টিগেশনে হচ্ছে আমরা চেস্ট এক্সরে, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি অ্যান্ড ডপলার ইকোকার্ডিওগ্রাফি, আর সাথে হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এগুলো করে থাকি। চেস্ট এক্সরেতে মেইনলি আমরা কার্ডিওমেগালিটা অ্যাসেস করতে পারি, পালমোনারি ইডিমা ডেভেলপ করলে অ্যাকিউট পালমোনারি ইডিমা দেখা যাবে, আর যদি পালমোনারি ভেনাস কনজেশন থাকে সেটাও অবজার্ভ করতে পারবো, বাট মেইনলি এটার ইম্পর্টেন্স হচ্ছে কার্ডিওমেগালি অ্যাসেসমেন্ট। ইসিজিতে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করলে সেটার ফিচার্স পাওয়া যেতে পারে, ফিব্রিলেটরি ওয়েভস উইথ অ্যাবসেন্স অফ পি ওয়েভ থাকবে না, এটা দেখা যেতে পারে। তাছাড়া হচ্ছে পি মাইট্রালি থাকতে পারে, এরকম করে পি ওয়েভটা এরকম ভাগ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে একটা পার্ট আমাদের ওয়েভের, সেটা হচ্ছে রাইট এট্রিয়ামকে ইন্ডিকেট করে, আরেকটা পার্ট হচ্ছে লেফট এট্রিয়ামকে ইন্ডিকেট করে। এখন লেফট এট্রিয়াম, তো এই পুরাটা মিলে হচ্ছে পি ওয়েভ হয়, যেটা হচ্ছে এট্রিয়াল কন্ট্রাকশনটাকে ইন্ডিকেট করে। এখন ইন কেস অফ মাইট্রাল রিগার্জিটেশন আমাদের হচ্ছে লেফট এট্রিয়ামের ডাইলেশন হয়, সো এই জায়গায় হচ্ছে একটু এক্সপ্যান্ডেড থাকে এই পি ওয়েভটা, এটাই হচ্ছে পি মাইট্রালে, এটা আমরা আগেও বলছি প্রবাবলি। তো এইটা আমরা ইসিজিতে পেতে পারি, এট্রিয়াল ফিবের ফিচার্স পেতে পারি। ইকোকার্ডিওগ্রাফি হচ্ছে আমাদের ডিফাইনেটিভ ইনভেস্টিগেশন অফ চয়েস বলা যেতে পারে, পার্টিকুলার ডপলারটার ইনভেস্টিগেশন অফ চয়েস আর কি ইকোর মধ্যে। এটা হচ্ছে রিগার্জিটেশনকে ডিটেক্ট করতে পারে অ্যাকুরেটলি এবং এটা কোয়ান্টিফাই করতে পারে। এখানে হচ্ছে চেম্বার ডাইলেশন দেখা যায় ইকোতে, তারপর হচ্ছে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকলে সেটা দেখা যায়, আর মেইন যেটা ইম্পর্টেন্ট ইকো হচ্ছে ডাইনামিক একটা ইমেজ জেনারেট করে চেম্বারগুলোর, যে লেফট ভেন্ট্রিকুলার ডাইনামিক লেফট ভেন্ট্রিকুলার দেখা যায় এবং মায়োকার্ডিয়াল ডিসফাংশন আছে কিনা এটাও হচ্ছে অ্যাসেস করা যায়। আর ক্যাথেটারাইজেশন হচ্ছে যদি সার্জারি করা লাগে, ভালভ রিপ্লেসমেন্ট অর সামথিং, সেই ক্ষেত্রে এটা অ্যাসেস করা হয়। তো এক্ষেত্রে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার ডাইলেশন, পালমোনারি হাইপারটেনশন, কোএক্সিস্টিং কোনো কর্নিয়ারি আর্টারি ডিজিজ আছে কিনা, এই জিনিসগুলো দেখে আমাদের কোমরবিডিটি এক্সক্লুড করে। তো আমাদের ইনভেস্টিগেশন এটুকু। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট দুই ভাগে, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল, একটা হচ্ছে সার্জিক্যাল। ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে মেইনলি আমাদের যে সাথে যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করে এগুলিকে মানে নিউট্রালাইজ করা বা ম্যানেজ করা, যেরকম অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমাদের কমন একটা সমস্যা, সেটা হচ্ছে ডিগক্সিন আর অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে ম্যানেজ করতে হয়। দেন হচ্ছে মডারেট সিভিয়ারিটির ক্ষেত্রে আমাদের হচ্ছে ফেলিয়ার ডেভেলপ করতে পারে, তো ডায়াবেটিক্স অ্যান্ড ভেজোডাইলেটার্স দিয়ে এটা ম্যানেজ করা। দেন হচ্ছে আমাদের রেগুলার মনিটরিংয়ের মধ্যে রাখে, এটাই ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আর আমাদের ডিফাইনেটিভ যে ম্যানেজমেন্ট সেটা হচ্ছে সার্জিক্যাল। এক্ষেত্রে হচ্ছে মাইট্রাল ভালভ রিপেয়ার, আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস ফর সিভিয়ার মাইট্রাল রিগার্জিটেশন, আর হচ্ছে অ্যানুলোপ্লাস্টি, মানে আমাদের যে রিংটা ডাইলেটেড হয়ে গেছিলো সেটাকে কারেক্ট করে ছোটো করে আনা, তো অ্যানুলার ডাইলেশন কারেকশন।
এটা হচ্ছে যদি বাইপাস করা হয় যারা করোনারি আর্টারি ডিজিজ ওয়ালা পেশেন্ট তাদের ক্ষেত্রে এটা ইন্ডিকেটেড। তো মাইট্রাল রিগার্জিটেশন নিয়ে এইটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।